হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেকের কেউ না কেউ বাবা, ভাই, আত্মীয় স্বজন কিংবা নিজেও কোনো ব্যবসা বাণিজ্যের সাথে তোমরা জড়িত থাকতে পারো। আমরা এই অধ্যায়টার মাধ্যমে খুব সহজেই জানতে পারবো এবং তোমরা যেটা চিন্তা করো যে তোমাদের কেউ হয়তো ব্যবসা করে, কি পরিমাণ পণ্য বিক্রয় করলে আমার লাভ হবে বা ক্ষতি হবে না, কিংবা আমার কতটুকু বিক্রয় করা উচিত, আমি কতটুকু মুনাফা করতে চাইলে কতটুকু পণ্য বিক্রয় করব, এই বিষয়গুলো কিন্তু তুমি মনে মনে ভাবো। কিন্তু এটা যে ক্যালকুলেটিভ আকারে অর্থাৎ গাণিতিক আকারেও তুমি নির্ণয় করতে পারবে, সহজে বুঝতে পারবে, এই অধ্যায়ের মাধ্যমে আমরা আজকে এই বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, একেবারে প্রাসঙ্গিক একটা বিষয় সবার জন্য। খেয়াল করো, এই অধ্যায়টা জানতে পারলে তুমি তোমার আত্মীয় স্বজন যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে তুমি হেল্প করতে পারবে, কিংবা তুমিও এটাকে অনেক একেবারে বাস্তব কাজে তোমার কাজে লাগাতে পারবে। আমাদের অধ্যায়টার নামই হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। মজার বিষয় হলো এই অধ্যায়টা যারা ফিনান্স যাদের আছে তোমরা এটা অলরেডি পড়ে ফেলছো, তারপরও এটা এই অধ্যায় থেকে অঙ্কটা অ্যাকাউন্টিংও আসবে, আবার ফিনান্সও আসবে। এই জন্য তোমাদের জন্য বিষয়টা খুব সহজ হয়ে যাবে। তাহলে একটু ফিরে যাই, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। তোমরা হিসাব বিজ্ঞান কাকে বলে এটা অলরেডি জেনে গেছো যারা ব্যবসা শিক্ষার ছাত্র, ব্যবস্থাপনা এটাও জেনে গেছো। তাহলে দুইটার সমন্বয়ে যে অধ্যায়টা সেটা হলো যে বিষয়টা সেটা হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। মানে হলো ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে হিসাব বিজ্ঞানের যে শাখা হিসাব তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করে। লিসেন প্লিজ অ্যাগেইন, হিসাব বিজ্ঞানের যে শাখা ব্যবস্থাপনাকে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে, যেমন কি পরিমাণ পণ্য উৎপাদন করবে, কি পরিমাণ পণ্য বিক্রয় করবে, কতটুকু মুনাফা করতে চাইলে কি পরিমাণ বিক্রয় করতে হবে, এই যে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের যে শাখা ব্যবস্থাপনে তথ্য প্রদান করে, তথ্য উপাত্ত, যেমন বললো যে পণ্যের দাম আপনি 10 টাকা ধরা উচিত, কিংবা আপনাকে 1 লাখ একক পণ্য উৎপাদন করা উচিত, এই তথ্য প্রদান করে হিসাব বিজ্ঞানের যে শাখা, তাই হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এবার এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের একেবারে ক্ষুদ্র একটা বিষয়, সেটা হলো ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, ওদের একটাই টার্গেট যেটা থাকে সেটা হলো, প্রথম টার্গেটটা হলো মুনাফা অর্জন করা। প্রত্যেকেই ব্যবসা করে মুনাফা অর্জনের জন্য। এখন প্রশ্ন হলো, দোকানদার বসে বসে ভাবে আমাকে এই মাসে 1 লাখ টাকা মুনাফা করতে হবে। এখন এই 1 লাখ টাকা মুনাফা করতে হলে তাকে কি পরিমাণ বিক্রয় করতে হবে, বা তার যে ব্যয় আছে সেই ব্যয় কি পরিমাণ হবে, বা তার উপরে কোনো সম্পর্ক আছে কিনা মুনাফার সাথে, এই দুইটার এই অধ্যায়ে আমরা সেই বিষয়টা দেখব। তোমরা খেয়াল করো, ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক বিশ্লেষণ, অর্থাৎ এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই মুনাফার সাথে, আমাদের টার্গেট হলো মুনাফা, মুনাফার সাথে পরিমাণের এবং ব্যয়ের একটা সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক সেটা একটু দেখো। যখন ব্যয় কমে যাবে মুনাফা বেড়ে যাবে, যখন পরিমাণ, এই পরিমাণ বলতে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ যখন বেড়ে যাবে তখন মুনাফা বেড়ে যাবে। এখন আমার এই থিওরিক্যাল কথাটা তুমি নাও বুঝতে পারো, আমি তোমাকে প্র্যাকটিক্যালি একটা বিষয় দেখাচ্ছি। দেখো এখানে মুনাফার সাথে সম্পর্কটা, ব্যয়ের সম্পর্ক, পরিমাণের সম্পর্ক মুনাফার সাথে। প্রথম খেয়াল করো, ধরো কোনো একটা 1 একক পণ্য দাম হলো 1 একক পণ্য 10 টাকা তুমি বিক্রয় করলে, সেই পণ্যটার যে ব্যয় হয়, ব্যয়গুলো দুই ধরনের, একটা হলো পরিবর্তনশীল ব্যয় আর একটা হলো স্থায়ী ব্যয়। পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়, আমি সেটার ব্যাখ্যাটা পড়ে যাচ্ছি, আগে একটু শুনে নাও। পরিবর্তনশীল ব্যয় ধরে নাও 1 এককে 4 টাকা, তাহলে 10 টাকা থেকে এই প্রথম ব্যয়টা বাদ দিলে যে অংশটা পেলে তার নাম হলো অনুদান, দত্তাংশ অথবা কন্ট্রিবিউশন মার্জিন। শিক্ষার্থীরা খেয়াল করেছ? তাহলে বিক্রয় যদি 10 টাকা হয় 1 এককের দাম, তাহলে পরিবর্তনশীল ব্যয় 4 টাকা বাদ দিলে 6 টাকা। এবার ধরো প্রতি এককে স্থায়ী ব্যয় হলো তোমার
4 টাকা, বা একটা সময় স্থায়ী ব্যয় 4 টাকা। তাহলে সেক্ষেত্রে 6 থেকে 4 গেলে ওই প্রতিষ্ঠানের মুনাফা হলো 2 টাকা। এবার ধরো তুমি দুইটা পণ্য বিক্রি করবে, একটা যদি 10 টাকা হয় তাহলে দুইটা 20 টাকা হবে। তাহলে একটা পরিবর্তনশীল ব্যয় যদি 4 টাকা হয় তাহলে দুইটা পরিবর্তনশীল ব্যয় 8 টাকা হবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হলো 12 টাকা। সেখান থেকে স্থায়ী ব্যয় এটা পরিবর্তন হয় না, ফলে 4 টাকাই থাকলো। এক্ষেত্রে তুমি খেয়াল করো মুনাফা বেড়ে গেল। তাহলে কি ভাবলে যে পরিমাণ বাড়লে মুনাফা বাড়ে, তাহলে একটা সম্পর্ক পেয়ে গেলে। এবার যখন তোমার এই ব্যয় বাড়ে, দেখো এই যে ব্যয় কিন্তু এখানে বেড়ে গেছে, তাহলে ব্যয় বাড়লে মুনাফা কমে যায়। মুনাফা আরো বেশি হতে পারতো, কিন্তু ব্যয় যখন বেড়ে গেছে 4 টাকা থেকে 8 টাকা হওয়াতে এখানে দেখো 12 টাকা হয়েছে। যদি 4 টাকাই থাকতো তাহলে এখানে হতো তোমার কত, 16 টাকা, এখানে হতো 12 টাকা, কিন্তু তা হয় নাই। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যয়, পরিমাণ এবং মুনাফার মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে তুমি মুনাফা বের করবে, মুনাফা বের করার জন্য তোমাকে যে বিষয়গুলো জানতে হবে, খেয়াল করো, আমি স্টার চিহ্ন দিচ্ছি। পরিবর্তনশীল ব্যয়। এখন তুমি একটা কলমের দোকান দিলে, তুমি কলম বিক্রি করো। এখন তোমার জানার বিষয় হলো, তাহলে এখানে এই কলম তো আমি নিচে কিনে এনেছি, তারপরে আমার একটা দোকান আছে, দোকানের ভাড়া দিতে হয়, কর্মচারী আছে, তাহলে কোনটা পরিবর্তনশীল ব্যয় আর কোনটা স্থায়ী ব্যয়, আমি কিভাবে মুনাফা নির্ণয় করব? এটা কিন্তু তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে। আমি বিষয়টাকে সহজে ক্লিয়ার করে দিচ্ছি কোনটা পরিবর্তনশীল ব্যয়। এবার চলে যাচ্ছি পরিবর্তনশীল ব্যয়। শিক্ষার্থীবৃন্দু খেয়াল করো, পরিবর্তনশীল ব্যয়। এখানে খেয়াল করো, আমরা বলছিলাম যে 1 এককে 4 টাকা, 2 এককে 8 টাকা। তাহলে যখন 1 থেকে 2 হলো, এখানে বেড়ে গেল দ্বিগুণ। যদি 3 হতো তাহলে এটা হতো 12, তাহলে সমান অনুপাতে বাড়ছে। খেয়াল করেন, যে ব্যয় একক প্রতি স্থির, অর্থাৎ একক বাড়লে সেও বাড়বে, সমান অনুপাতে বাড়বে, বেশি হবে না, কম হবে না। 4 থেকে 8, 8 থেকে 12 হবে, 12 থেকে 16 হবে, সমান অনুপাতে বাড়বে। এবং উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে দেখছ বেড়ে গেছে, 1 থেকে 2 হয়েছে। উৎপাদন বা বিক্রয় হ্রাস বৃদ্ধির সাথে সাথে সমহারে হ্রাস বৃদ্ধি হবে, সমান হারে বাড়বে অথবা সমান হারে কমবে। এই ধরনের ব্যয়গুলোকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। এগুলো যেমন কাঁচামাল, মজুরি। তুমি একটা কলম তৈরি করবে, একটা কলম তৈরি করতে তোমার এখানে ধরো যে রাবার, কালি 10 টাকা লেগেছে, তুমি যদি 2টা কলম উৎপাদন করো তাহলে তোমার 20 টাকা লাগবে। তাহলে এই ব্যয়ের বৈশিষ্ট্য হলো এগুলো পরিবর্তনশীল ব্যয়, এগুলোকে বলে সমান হারে বাড়বে, সমান হারে কমবে। এবার আসো, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের এবার স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট। যে ব্যয় সব স্তরে স্থির। দেখো, প্রথম যখন একটা উৎপাদন করেছ সেখানেও 4 টাকা, যখন 2টা উৎপাদন করেছ সেখানেও 4 টাকা। অর্থাৎ যে ব্যয়গুলো সব স্তরে স্থির থাকে, পরিবর্তন হয় না, উৎপাদন বাড়ুক বা কমুক একই থাকে।
তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এই ধরনের কি হতে পারে? যেমন দোকানের ভাড়া। শিক্ষার্থীরা, উৎপাদন বন্ধ, তুমি কি ভাড়া না দিতে পারবে? তোমাকে ভাড়া দিতে হবে। তাহলে এই ভাড়াটা হলো দোকানের ভাড়া। এরপরে বেতন, এই যে তোমার যে স্টাফ আছে, স্টাফদের যে বেতন, উৎপাদন তুমি করো বা না করো, তোমাকে বেতন দিতে হবে। তাহলে ভাড়া, বেতন ইত্যাদি এগুলো হলো আমাদের স্থায়ী ব্যয়। এবার আমরা একটা অঙ্কতে চলে যাই, তোমাদের জন্য দেখবে যে কত সহজ হয়ে গেল। তুমি নিশ্চয়ই যখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলো, তোমার চিন্তা হলো, তুমি প্রথমে তুমি যে বিষয়টা চিন্তা করো সেটা হলো যে আমি দোকান দিলাম, এ মাসে আমার খরচ আছে 1.5 লাখ টাকা, আল্লাহ আল্লাহ করে যে অন্তত এই 1.5 লাখ টাকা যেন বিক্রি করতে পারি, কারণ যাতে করে লস না হয়। এই ধরনের একটা চিন্তা আমরা করে থাকি। এখন আমরা প্র্যাকটিক্যালি একটা অঙ্ক দেখাই, তুমি দেখবে কত সহজে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ধরো তুমি একটা এন্টারপ্রাইজ দিলে, তোমার একটা দোকান দিলে, দোকানটার নাম হলো আদিব এন্টারপ্রাইজ। তো জানুয়ারি মাসের তোমার উৎপাদন বা বিক্রয়ের তথ্য দেওয়া আছে। এটা ধরো একটা উদ্দীপক, তুমি একটা প্রতিষ্ঠান দিয়েছো, এখানে তুমি কলম বিক্রয় করো, উৎপাদন করো এবং বিক্রয় করো। প্রত্যেকটা কলম তুমি বিক্রয় করো 10 টাকা করে, এবং তুমি দেখেছো যে তোমার একটা কলম উৎপাদন করতে তোমার কাঁচামাল লাগে 3 টাকা, আর যে শ্রমিকেরা এই কাঁচামাল উৎপাদনের সরাসরি কাজ করে তাদের জন্য ব্যয় হয় তোমার মজুরি বাবদ 2 টাকা প্রতি কলমে। তুমি দেখেছো যে তোমার কারখানাটা ভাড়া দিতে হয় মাসে 50,000 টাকা, এবং কর্মচারী বা ম্যানেজারের বেতন দিতে হয় ধরে নিলাম 1.5 লাখ টাকা। এক্ষেত্রে তুমি হিসাব করে দেখেছো যে তোমার মাসে উৎপাদন হয় বা বিক্রয় হয় 50,000টা কলম। এবার আমাদের যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় এবং আমাদেরকে যে বিষয়গুলো আমরা জানতে চাই এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারবো, সেটা হলো, ধরে নাও তোমাকে প্রশ্ন করা হলো প্রতিটি কলমের অনুদান প্রান্ত কত। প্রতিটি কলমের 1 নম্বর আমি লিখে দিচ্ছি, এদিকে মুখ। প্রতিটি কলমের অনুদান প্রান্ত কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যায়ে কতগুলো সূত্র আছে, কিন্তু তোমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, সূত্র মনে নাও থাকতে পারে, পরীক্ষার হলে সূত্র মনে থাকবে না।
খেয়াল করো, একটু আগে আমি তোমাদেরকে যে আয় বিবরণীর যে স্ট্রাকচারটা দিয়েছিলাম, এখানে সমস্ত সূত্রগুলো এখানে আছে। তুমি যদি শুধুমাত্র একটু মনোযোগ দাও, তুমি দেখো আমি বলেছি একক প্রতি অনুদান প্রান্ত। অনুদান প্রান্ত এটা কয়েকটা নাম আছে, একটা হলো অনুদান প্রান্ত, দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন। খেয়াল করো বন্ধুরা, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেই পাবে তুমি অনুদান প্রান্ত। খেয়াল করেছ? তাহলে তোমার সূত্র মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই, তুমি শুধু এটা একটু মনে রাখবে। খুবই সহজ বিষয়। কিভাবে? আমাকে বলছে প্রতিটি কলমের অনুদান প্রান্ত নির্ণয় করতে। তাহলে প্রতিটি কলমের অনুদান প্রান্ত নির্ণয় করতে হলে আমি দেখলাম সূত্র আকারে যদি আমি লিখতে চাই, তাহলে প্রতিটি কলমের বিক্রয় মূল্য বিয়োগ প্রতিটি কলমের পরিবর্তনশীল ব্যয়। তাহলে সূত্রটা আমি লিখে নিচ্ছি। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন একটু আগে দেখো আমি তোমাকে যখন পরিবর্তনশীল ব্যয় কাকে বলে পড়িয়েছিলাম, ওখানে আমি বলেছিলাম যেগুলো সমানুপাতে বাড়ে বা সমানুপাতে কমে। এখানে দেখো কাঁচামাল এবং মজুরি, এই দুইটা হলো উদাহরণ আমি বলেছি, এই দুটো হলো পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে পরিবর্তনশীল ব্যয় হলো 3 টাকা যোগ 2 টাকা 5 টাকা। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 5 টাকা। এই 5 টাকা হলো প্রত্যেকটা কলমের অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন। এবার তুমি যদি চাও যে না আমার এই মাসে যে আমি যে 50,000 একক বিক্রয় করলাম, তাহলে আমার এই 50,000 বিক্রয়ের মোট অনুদান প্রান্ত কত, তুমি শুধু এই 50,000 ইন্টু এই 5 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি মোট অনুদান প্রান্ত পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ধরো এবার খতে তোমার একটা প্রশ্ন আসলো, অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করো। নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো অনুপাত অর্থ হলো তুলনা। অনুপাত অর্থ তুলনা। এখন পরীক্ষা হলে তো তুমি ভুলে যাবে, এটাই স্বাভাবিক যে আমি সূত্রটা কিভাবে পাবো। তুমি সূত্রটা তুমি একটু সেন্সটা একটু খাটাও। এই যে তুমি অনুদান প্রান্তটা বের করলে, কিসের ভিত্তিতে বের করলে? তুমি কি করলে? বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে। অর্থাৎ এখানে এই অনুদান প্রান্ত বের করার পেছনে যার উপরে দাঁড়িয়ে তুমি এটা বের করলে সেটা হলো বিক্রয় মূল্য। তাহলে অনুপাত যেহেতু তুলনা, তাহলে তুলনাটা হবে কার সাথে? বিক্রয় মূল্যের সাথে। তুমি দেখো আমি কিভাবে সূত্রটা নিয়ে আসছি। তাহলে এবার লিখি আমি অনুদান প্রান্ত অনুপাত। তাহলে উপরে হবে অনুদান আর নিচে হবে বিক্রয় মূল্য ইন্টু 100 শতকরা প্রকাশ করবে। তাহলে অনুদান তুমি মাত্র নিয়ে আসলে, অনুদান হলো 5 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা ইন্টু 100 যদি করো তাহলে এটা হয়ে যাবে 50%। দেখেছো আমার কোনো সূত্র মুখস্থ আছে? কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি জাস্ট একটা টেকনিক কি, অনুদান প্রান্তটা কিসের ভিত্তিতে বের করি? আমরা বিক্রয় ভিত্তিতে বের করি। তাহলে বিক্রয়ের যার উপরে ভিত্তি করে আমরা নির্ণয় করবো সেটা হবে নিচে। যেমন তোমরা যখন বিল্ডিং করবে, তোমার বাবারা যখন বিল্ডিং করে জিজ্ঞেস করে থাকো মিস্ত্রিদেরকে, বেস থাকে নিচে, যার উপরে বেস করে তুমি করবে নির্ণয় করবে সেটা হবে নিচে। এই জন্য বিক্রয় মূল্য নিচে হবে আর অনুদান প্রান্তটা হবে উপরে। আর যেহেতু এটা শতকরা প্রকাশ করতে হয় এই জন্য গুণ 100 দিলে আমরা পেয়ে গেলাম অনুদান প্রান্ত অনুপাত। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করেছো যে এগুলোর জন্য আসলে সূত্র মুখস্থ করা খুব বেশি প্রয়োজন নেই, শুধুমাত্র এখানে কৌশলগুলোই আসল। কারণ পরীক্ষায় অনেক বিষয় পড়তে হয়, এই সূত্রগুলো তুমি মুখস্থ করে ওখানে তেমন কিছু পাবে না। এবার ধরো গ নাম্বারে আমাদেরকে আরেকটা প্রশ্ন করলো যে কতটি কলম বা কত টাকার কলম বিক্রয় করলে আমাদের আয় এবং ব্যয় সমান হবে। গ নম্বর,
শিক্ষার্থীবিন্দু, বিষয়টা কি বললো? আয় ব্যয় সমান হবে। আমরা যখন কোনো একটা ব্যবসা দিই তাহলে প্রথমে আমাদের প্রথম টার্গেটটা হলো আমাদের ব্যয়টা যাতে উঠে। যেমন আমি এখানে কলম কিনেছি, তারপরে এখানে মাসিক যে ব্যয়গুলো আছে আপাতত যেন এগুলো উঠে, ওটার অর্থ হলো এখানে লাভও হবে না, ক্ষতিও হবে না। এই যে আয় ব্যয় সমান হয় যেই বিন্দুতে, অর্থাৎ যে পরিমাণ পণ্য বিক্রয় করলে বা উৎপাদন করলে আয় এবং ব্যয় সমান হয়, এটার একটা হিসাব বিজ্ঞান একটা টার্মস আছে, এটার নাম হলো সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্ট দুইভাবে বের করা যায়, একটা হলো কতটি এককে বের করা যায়, আবার কত টাকায় বের করা যায়। তাহলে আমরা দুইটাই একটু দেখে নিই। সমচ্ছেদ বিন্দু, তাহলে সমচ্ছেদ বিন্দু আবার রিপিট করছি, যে পরিমাণ পণ্য উৎপাদন বা বিক্রয় করলে আয় এবং ব্যয় সমান হয়, প্রতিষ্ঠানের লাভ হয় না, ক্ষতিও হয় না, গায়ে গায়ে যেটা উঠে বলে আর কি আঞ্চলিক ভাষায়, এটাই হলো সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দু একক মানে হলো কত একক কলম বিক্রয় করলে এই প্রতিষ্ঠানটার আয় এবং ব্যয় সমান হবে, এটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। সূত্রটা কি? সূত্রটা হলো উপরে হবে স্থায়ী ব্যয় আর নিচে হবে একক প্রতি দত্তাংশ অথবা কন্ট্রিবিউশন মার্জিন। বন্ধুরা খেয়াল করো, এখানে আমি বলছি স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কাকে বলে দিয়েছি আমি, যে ব্যয়গুলো উৎপাদনের মাত্রা পরিবর্তন হলেও স্থির থাকে, কোনো পরিবর্তন হয় না। তুমি খেয়াল করো, কারখানার মাসিক ভাড়া হলো 50,000 টাকা। এই 50,000 টাকা উৎপাদন করলেও দিতে হবে, না করলেও দিতে হবে, বেতন দিতে হবে। তাহলে এখানে এই উদ্দীপকের মধ্যে এই যে 2 লাখ টাকা, এটা হলো স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় আমরা পেয়ে গেলাম 2 লাখ টাকা। একক প্রতি দত্তাংশ, দত্তাংশ মানে অনুদান, আমরা এর মধ্যে অনুদান বা দত্তাংশ আমরা বের করে নিয়ে আসছি, সেটার পরিমাণ ছিল 5 টাকা। তাহলে এখানে দেখা যায় ভাগ করলে 40,000 একক কলম। ইট মিনস যে প্রতিষ্ঠানটা যদি 40,000 একক কলম উৎপাদন এবং বিক্রয় করে, তাহলে ওই প্রতিষ্ঠানটার এই মাসে কোনো লাভ বা ক্ষতি হবে না। এবার তাহলে যদি তুমি এবার জানতে চাও এই 40,000 মানে কত টাকার কলম বিক্রয় করতে হবে, এবার আমরা দেখো সমচ্ছেদ বিন্দু কিভাবে টাকায় নির্ণয় করি। সমচ্ছেদ একক বের করছো তুমি 40,000 ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা। ইট মিনস হলো 4 লাখ টাকার কলম যদি আমরা বিক্রয় করি, তাহলে আমাদের আয় এবং ব্যয় সমান হয়ে যাবে, লাভ বা ক্ষতি হবে না। অনেক সময় তোমাদেরকে ওরা বলতে পারে এই যে সমচ্ছেদ বিক্রয়টা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করার জন্য। তো সমচ্ছেদ বিন্দু রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করার জন্য এখানে সমচ্ছেদ একক এবং সমচ্ছেদ টাকার পরিমাণ দুটা দিয়ে করতে হয়। রেখাচিত্রের মাধ্যমে কিভাবে করবে বন্ধুরা একটু খেয়াল করো। আমরা এখানে দুটি রেখা আঁকলাম, এটা হলো তোমার উৎপাদন বা বিক্রয়, একক, এদিকে হলো আয় এবং ব্যয়, এটা 0 ধরে নিও, এটা x, এটা y অ্যাক্সিস। আমাদের এই অঙ্কটার মধ্যে এখানে দেখো আমরা এটাকে একটু ভাগ করে নেই, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। এক লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। বন্ধুরা তোমরা দেখেছো এখানে স্থায়ী ব্যয় 2 লাখ টাকা, এই স্থায়ী ব্যয় বরাবরে এই দাগটা চলে আসবে, এটা হলো স্থায়ী ব্যয় রাখা।
খেয়াল করেছো, এমসিকিউতে আমাদের প্রশ্ন আসতে পারে যে স্থায়ী ব্যয় রেখা ভূমির সাথে কেমন থাকে, ভূমির সাথে সমান্তরাল থাকবে। এটা কেন সমান্তরাল থাকবে? কারণ হলো উৎপাদন বাড়ুক বা কমুক এই ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। 2 লাখ টাকা যদি তুমি 1000 একক উৎপাদন করো তাও 2 লাখ টাকা, যদি 2000 করো তাও 2 লাখ টাকা, 3000 করো তাও 2 লাখ টাকা। এই জন্য স্থায়ী ব্যয়টা ভূমির সাথে সমান্তরাল হয়। এরপরে দেখো, এই যে একটা রেখা, এই রেখাটা এটা হলো মোট ব্যয় রেখা। তাহলে মোট ব্যয় রেখা এবং আয় রেখা আমাদের যেই বিন্দুতে ছেদ করবে এটাই হবে আপনার ব্রেক ইভেন পয়েন্ট। সরি, গ্রাফ রেফার করতে ভালো হতো। ধরো এখানে 4, ব্রেক ইভেন পয়েন্ট। এটা হলো আয় রেখা আর এটা হলো ব্যয় রেখা। যেই বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটা হলো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। তাহলে আমাদেরকে চাইতে পারে একক, সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু টাকা এবং গ্রাফিক্যালি উপস্থাপনের মাধ্যমে সমচ্ছেদ বিন্দু নির্ণয়। এবার ধরো আমাদেরকে ওরা জানতে চাইলো যে যদি প্রতিষ্ঠানটা 50,000 একক পণ্য উৎপাদন করে তাহলে তাদের লাভ কত হলো কিংবা ক্ষতি কত হলো। যখনই তোমাকে লাভ বা ক্ষতির কথা বলবে তুমি এই স্ট্রাকচারটা খেয়াল করবে, এই স্ট্রাকচারের মাধ্যমে তুমি লাভ ক্ষতি নির্ণয় করে ফেলতে পারবে এবং খুব সহজ বিষয়টা। ওরা যত এককে বললে অনেক সময় ওরা পরিবর্তন করে বলতে পারে যে 40,000 একক উৎপাদন করলে কত হবে কিংবা 60,000 করলে কত হবে। তাহলে আমাদেরকে প্রশ্নটা হলো লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হয় আয় বিবরণীর মাধ্যমে। এই জন্য উপরে লিখে নিবে আয় বিবরণী আর সময়টা লিখে নিলে আরো ভালো হয়। তাহলে স্ট্রাকচার খেয়াল করো, প্রথমে হলো আমার বিক্রয় আয়। তুমি বলেছ মাসে তোমার উৎপাদন বা বিক্রয় পরিমাণ হলো 50,000 একক। এই তাহলে 50,000 একককে যদি আমরা প্রতি এককে 10 টাকা বিক্রয় মূল্য হয় গুণ করে নেও তাহলে এখানে আসতেছে 5 লাখ টাকা। এরপর স্ট্রাকচার দেখো, তোমাকে বলছে ওরা পরিবর্তনশীল ব্যয়। তোমার প্রতিটা কলমের জন্য পরিবর্তনশীল ব্যয় হয় 5 টাকা। তাহলে তুমি উৎপাদন করছো 50,000 একক। তাহলে 50,000 একক যদি উৎপাদন করো তাহলে তোমার ব্যয় হচ্ছে 2,50,000। শিক্ষার্থীরা দেখো, তাহলে এখান থেকে যদি বিক্রয় মূল্য থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দেই তাহলে আমরা পেয়ে যাই কন্ট্রিবিউশন মার্জিন। $2,50,000। এবার স্ট্রাকচার আমাকে বলছে এরপর বাদ যাবে স্থায়ী ব্যয়। বন্ধুরা স্থায়ী ব্যয়টা তোমরা একটু আগে জেনে নিয়েছো। স্থায়ী ব্যয় এই অঙ্কের মধ্যে উদ্দীপক হিসেবে দেখা যায় যে 2 লাখ টাকা। তাহলে স্থায়ী ব্যয় বাদ দিলে আমরা পেয়ে গেলাম মুনাফা। মুনাফা 50,000 টাকা। তাহলে খুব সহজ হয়ে গেল। তোমরা এখন বাসায় বসে বসে তোমাদের প্রতিষ্ঠানে, তোমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে মাসে কত টাকা লাভ হচ্ছে কত টাকা লস হচ্ছে এটা সহজেই তুমি বের করে ফেলতে পারবে। তবে এর জন্য তোমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এবার ধরো
তুমি যে ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছ, তুমি চাচ্ছ যে না এই মাসে তোমার 1,00,000 টাকা আয় হোক, তাহলে 1,00,000 টাকা আয় হলে নিচে তোমাকে বিক্রয় বাড়াতে হবে বা উৎপাদন বাড়াতে হবে। তাহলে 1,00,000 টাকা আয় করতে চাইলে আমরা কত একক পণ্য বিক্রয় করতে হবে বা কত টাকার বা পণ্য উৎপাদন করতে হবে, আমরা সেই বিষয়টা একটু কিভাবে বের করব দেখো, কত সহজে আমরা বের করে ফেলছি। তাহলে আমাদের প্রশ্নটা হলো যে 1,00,000 টাকা মুনাফা করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে। বন্ধুরা খেয়াল করো আমরা এটা কিভাবে বলি। তাহলে কত একক পণ্য বিক্রয় করতে হবে, এটাকে আমরা এভাবে বলতে পারি টার্গেট বিক্রয় একক, আমরা যতটুকু টার্গেট নিচ্ছি আর কি। এই সূত্রটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা একক প্রতি অনুদান প্রান্ত। শিক্ষার্থীরা স্থায়ী ব্যয় তোমরা উদ্দীপকে দেখেছো 2,00,000 টাকা যোগ প্রত্যাশিত মুনাফা, তুমি প্রত্যাশা করছো যে তুমি মুনাফা করতে চাও 1,00,000 টাকা। একক প্রতি অনুদান প্রান্ত বের করেছো তুমি 5, তাহলে উপরে হলো 3,00,000, নিচে 5, 60,000 একক। তাহলে তুমি যদি 1,00,000 টাকা মাসে বা বছরে আয় করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? 60,000 একক পণ্য উৎপাদন বা বিক্রয় করতে হবে, যা বর্তমানে তুমি করছো 50,000 একক। তাহলে বন্ধুরা দেখেছো কিভাবে সম্পর্ক, এককের সাথে মুনাফার সম্পর্ক। একক যখন বেড়ে গেল তখন মুনাফা বেড়ে গেল। এবার ধরুন আপনাকে যদি ওরা বলে যে না আচ্ছা কত টাকা, শুধু যদি এই টার্গেট বিক্রয় টাকাটা বের করতে চাও, তাহলে এই 60,000 একককে তুমি 10 দিয়ে গুণ করে দাও। তাহলে তোমাকে 6,00,000 টাকার কলম উৎপাদন বা বিক্রয় করলে তুমি 1,00,000 টাকার মুনাফা করতে পারবে। শিক্ষার্থীরা এবার ধরো তোমার কাছে জানতে চাইলো বা তুমি জানতে চাচ্ছ কি, সেটা হলো নিরাপত্তা প্রান্ত। প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। শিক্ষার্থীরা নিরাপত্তা প্রান্ত বলার আগে একটা বিষয় একটু বলে রাখি, তোমরা নিশ্চয়ই এই দুই কুকুরে বা ঝগড়া করতে দেখেছো। যখন একটা কুকুর আর একটা কুকুরকে যখন তাড়া করে, তখন সে বাড়ির সীমানা গিয়ে দেখবে যে সে বসে যাবে। এই যে ওখানে যাই বসে যাওয়া, এটা অর্থ হলো সে ফাইট করার জন্য তার মানসিকতা তখন তৈরি হয়। এটা হলো তার নিরাপত্তা প্রান্ত। কুকুরের নিরাপত্তা প্রান্ত হলো তার বাড়িটা। আর প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রান্তটা এটা হলো সমচ্ছেদ বিন্দুর পরবর্তী বিক্রয়ের অংশটা। খেয়াল করেছো কি বলছি? সূত্র দেখো, তাহলে তুমি সহজে বুঝতে পারবে। নিরাপত্তা প্রান্ত এটা তুমি এককে নির্ণয় করতে পারো, টাকাও নির্ণয় করতে পারো। তাহলে এটা হলো প্রকৃত বিক্রয় একক বিয়োগ
সমচ্ছেদ একক। প্রকৃত বিক্রয় একক তোমার উদ্দীপকে দেওয়া ছিল 50,000 একক, বিয়োগ সমচ্ছেদ তুমি বের করেছো 40,000 একক। তাহলে এই 10,000 একক হলো তোমার নিরাপত্তা প্রান্ত। এবার যদি এই নিরাপত্তা প্রান্তটা তোমাকে টাকায় বের করতে বলে, তাহলে নিরাপত্তা প্রান্ত টাকায়। খুব সহজ, আমরা এটাকে মূল্য দিয়ে গুণ করে দিলে হয়ে গেল। নিরাপত্তা প্রান্তে একক 10,000 ইন্টু 10 টাকা, 1,00,000 টাকা। শিক্ষার্থীরা, তোমরা বিভিন্ন বই তো এখন তোমাদের কাছে নাও থাকতে পারে। আমি তোমাদেরকে বিভিন্ন প্রশ্নগুলো, এই অধ্যায়ে রিলেটেড প্রশ্নগুলো আমি তোমাদেরকে আপলোড দিয়ে দিব। ব্যবসা শিক্ষার যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমি দিয়ে দিব। এখানে আরও কিছু প্রশ্ন থাকে, প্রশ্নগুলো কেমন হতে পারে একটু খেয়াল করো। অনেক সময় ওরা বলতে পারে যে যদি পরিবর্তনশীল ব্যয় যদি 10% বাড়ে বা 20% বাড়ে বা কমে, তাহলে এই সমচ্ছেদ বিন্দুর উপর কী প্রভাব পড়বে, এটা আসতে পারে। বলতে পারে স্থায়ী ব্যয় নির্ণয় করো, বলতে পারে। এরপরে বলতে পারে তোমার ধরো এখানে 5,000 একক কে কি মুনাফা, এটা আমি বের করে দিলাম। যদি ওরা বলে দেয় 6,000 একক পণ্য উৎপাদন বা বিক্রয় করলে কি পরিমাণ মুনাফা হবে, তাহলে তুমি সেটা করতে হবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের এই শিক্ষার্থী বা আপনাদের মেয়েগুলো যেন একটু লেখাপড়া করে, আমরা যে তথ্যগুলো যে ক্লাসগুলো দিচ্ছি ওরা যেন একটু পড়ে, আপনার বিষয়টি একটু খেয়াল করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ছিলেন আজকের এই ক্লাসে সহযোগিতা করেছেন, এবং ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে আমাদের অধ্যক্ষ মহোদয় স্যারকে আমাকে এই ক্লাসের সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।